টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, যারা ব্যস্ততার কারণে প্রতিদিনের পত্রিকাটি আসলে দেখার সময় পান না, তাদের জন্য একটা মেজর স্টোরিগুলোর একসাথে করে আমরা একটা ভিডিও আপডেট এখানে নিউজের পাশাপাশি আমাদের জার্নালিস্টরা তাদের ভিউজও শেয়ার করেন। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন আমাদের অ্যাডভাইজারি এডিটর জনাব ইলিয়াস খান। বেশ কয়েকটা ইতিবাচক সিদ্ধান্ত দেখা যাচ্ছে ইলিয়াস ভাই, যে নতুন সরকার এমপি মন্ত্রীদের যে সেই ঐতিহ্যবাহী শুল্কমুক্ত গাড়ির সুবিধা এবং যে প্লট, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে রিঅ্যাডমিশনের জন্য যে এটি অত্যন্ত কি বলে যে জনঘনিষ্ঠ একটি বিষয়। আপনি কিভাবে ইভালুয়েট করছেন? আপনাকে ধন্যবাদ। এটি আসলে আমি প্রথমে একটু বলে নিই, মর্নিং শোজ দ্য ডে। এই সরকার কেমন করবে, প্রাথমিকভাবে যে দুটি সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ হয়। যেমন আপনি যেটি বললেন যে রিঅ্যাডমিশন ফি, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি অভিভাবকের এই প্রশ্ন কিন্তু আছে যে আমার বাচ্চা যেখানে পড়ে প্রতি বছর অ্যাডমিশনেতে আবার টাকা দিতে হয়। এটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছেন অভিভাবক, তাদের কিন্তু অনেক কষ্ট করে এটি দিতে হয়। বাট এই স্কুলগুলো অনেক সময় এত নির্দয়, এটি না দিলে ভর্তি নেয় না। এটি যুগান্তকারী সিদ্ধান্ত বলবো। আরেকটি সিদ্ধান্ত যেটি অনেক সময় আলোচনা হয় যে শুল্কমুক্ত গাড়ি আনে দেশ ট্যাক্স থেকে বঞ্চিত হয়, সেটি তারা নেবে না বলেছে। আরেকটি হচ্ছে যে প্লট, সরকারি প্লট, আমরা কিন্তু দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এবং তার পরিবারের লোকজন, আমি এই মুহূর্তে ভুলে গেছি কটি প্লট, অনেকগুলো প্লট নিয়েছিলেন। সাম্রাজ্য, তাদের কি বাড়িঘর নেই ঢাকায়? নিশ্চয়ই আছে। সুতরাং এই যে ব্যাড প্র্যাকটিসগুলো বন্ধর ঘোষণা দিয়েছে, আর এটি নিতে পারবে না, কারণ এটি তো অলরেডি প্রকাশ হয়ে গেছে। এটি যদি তারা আবার করতে চায় তাহলে কিন্তু বিপদে পড়বে। তো এই সংযোগটা একটু অন্যরকম আমি দাবি করতে চাই, কারণ দীর্ঘ 15.5 বছরের যে শাসনটি মানুষ অনেকেই পছন্দ করেনি, সেই শাসনের পরে নতুন সরকার ক্ষমতায় বসছে এবং এই সরকারের যিনি প্রধান, তিনি কিন্তু দীর্ঘদিন 17 বছর নির্বাসনে ছিলেন লন্ডনে, যুক্তরাজ্যে। সেখানে গণতন্ত্র আমাদের গণতন্ত্র কিন্তু একরকম না। তিনি সেখানে থেকে সেখানকার কালচার, গণতান্ত্রিক ব্যবস্থা দেখেছেন এবং আমরা এও জানি যে তিনি এই দীর্ঘ সময়ে অনেক পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন। অক্সফোর্ড ক্যামব্রিজের মেধাবী ছাত্র যারা, তাদের সাথে তিনি আলোচনা করতেন বিভিন্ন সময় এবং এই উপদেষ্টা পরিষদও আমি ব্যক্তিগতভাবে চিনি যে 2-4 জন আছে। এটি কিন্তু এখন আমরা তার সেই অভিজ্ঞতাটা তিনি বাংলাদেশে কাজে লাগাবেন বলে যে দেশের বিভিন্ন বিষয়ভিত্তিক এক্সপার্টরাও তার সঙ্গে লন্ডনে গেলে দেখা করে আসতেন, যেটি তখন হয়তো কেউ প্রকাশ করতেন না, কিন্তু এখন আমরা তাদের সাথে বিভিন্ন আড্ডায় বিষয়গুলো শুনতে পাই। সেটি তিনি ইমপ্লিমেন্ট করতে চাইবেন এবং এটি তার রক্তেও আছে। এইভাবে তার বাবা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও পৃথিবীর যে ভালো ভালো যে দেশে যেতেন, ভালো যা কিছু দেখতেন, তিনি কিন্তু এসে দেশে এসে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেন। সুতরাং আমি আশা করতে চাই এই সরকারের শুরুটা খুব ভালো হয়েছে। এবং আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন খুব সিম্পল আজকে মন্ত্রী পরিষদে গিয়েছেন, মিটিংগুলোতে গিয়েছেন। আপনি দেখবেন বাংলাদেশের একটা সংস্কৃতি হচ্ছে, আমরা তো দীর্ঘদিন ব্রিটিশ শাসিত ছিলাম, আপনি গরমে সিদ্ধ হয়ে যাবেন কিন্তু এই ব্লেজার বাদ দিবেন না, টাই বাদ দিবেন না, না হলে সার্ভ না করে না। এই কালচার থেকে কিন্তু তিনি বেরিয়ে এসেছেন। এটি ভেরি গুড সাইন, কারণ প্রচণ্ড শীতের মধ্যেও আমাদের অনেক আমলারা আছেন বা অনেক ব্যবসায়ীও আছেন যে গরম কাপড় পরে বা এসি চালিয়ে রাখেন, যে কারণে আমাদের অনেক মানুষ কিন্তু এসিও নিয়মিত ঠিকমতো পায় না। সেটি ভালো। এবং তিনি আরেকটি কথা আজকে বলেছেন যে রমজানের মধ্যে যাতে লোডশেডিং না হয় সেই উদ্যোগ নিতে বলেছেন। এই সুযোগে আমি এই সরকারের কাছে, যদিও আর সুযোগ নেই, আমরা অলরেডি চাঁদ দেখেছি, আজকে দেখা গেছে কালকে থেকে রোজা শুরু হচ্ছে, পণ্য মূল্যটা যেন না বাড়ে, যদিও আগে বাড়িয়ে দেওয়া হচ্ছে সোফার আইনও, মানুষের যাতে চোখে না পড়ে। কালকে আমরা আলোচনা করছিলাম যে এখন একটু ভিন্ন কৌশল নেওয়া হচ্ছে, 2 মাস আগে বাড়িয়ে দেয়। এবং আরেকটি কথা আমি বলে রাখি, এই যে একটি পে স্কেলের কথা বলেছে, যে পে স্কেলের খসড়া ঘোষণা করে গিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার,
এটি এটি যদি ঘোষণা করা হয়, এটি যদি ইমপ্লিমেন্ট করা হয়, দেশের মানুষ কিন্তু মহা সমস্যায় পড়ে যাবে এই মুহূর্তে। এটি ধাপে ধাপে ইমপ্লিমেন্ট করতে, এই কারণে ধরুন কম বেশি 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে। 14 লক্ষ ফ্যামিলি। তো এর বাইরে কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়বে, কারণ পে স্কেল বেতন বাড়ানো মানে সব পণ্যের দাম কিন্তু বেড়ে যাবে, এবং আমাদের ব্যবসায়ীরা কিন্তু বসে আছে যে কখন ঘোষণা করবে পে স্কেল। এটি খুব ব্লান্ড হবে। আবার অন্য যারা প্রাইভেট সেক্টর এমপ্লয়াররা তারাও বলছেন যে আমরা তো আসলে এমনিতেই ব্যবসা বাণিজ্য নিয়ে চাপের মুখে আছি, লোন রিপেমেন্ট করতে পারছি না, তো আমরা কিভাবে তার প্রপোর্শনেটলিও আমরা আসলে আমাদের কর্মীদের বেতন বাড়াতে পারবো না। না, তারা বেঠিক বলেননি। আপনি জানেন গত 1.5 বছরে দেশে যে অর্থনৈতিক অবস্থা ছিল, বিশেষ করে এই সরকার এর আগে যে 15.5 বছরে যে অবস্থা ছিল, আমাদের তো মূল ক্ষতিটি হয়েছে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে। আপনি জানেন যে ব্যাংক ডাকাতি হয়েছে। ক্যাবিনেটটা কেমন হয়েছে ইলিয়াস ভাই? ক্যাবিনেটটা আসলে কাজ শুরু না করলে তো আমরা বলতে পারবো না। যেমন একটি উদাহরণ দিই, আমাদের যিনি এবার শিক্ষামন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু 2001-এ যে বিএনপি সরকার গঠন করেছে তখন একদম ইয়াং ছিলেন। তখন কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করেছিল যে এই ইয়াং ম্যান কতটুকু কী করতে পারেন, বাট আমি এই স্টুডিওতে বলতে চাই তিনি কিন্তু ওই সরকারের সবচেয়ে সফল মন্ত্রী ছিলেন আমি বলবো। কারণ নকলের ব্যাপারে একটা এমন জাগরণ তুলেছিলেন যে নকল একটি আতঙ্কে পরিণত হয়েছিল। এখন এই যে পাবলিক পরীক্ষায় যে জানলার পেছনে আর কেউ বই নিয়ে দাঁড়িয়ে থাকে না। তখন আমি তরুণ রিপোর্টার ছিলাম, আমি ওনার সঙ্গে অনেক জায়গায় গিয়েছি, দেখেছি যে কিভাবে উনি নিজে গিয়ে নকল ধরতেন। হ্যাঁ, তো আসলে সংস্কৃতি কিন্তু বদলায়। এই যে এই নকল বন্ধ হওয়াটা একটা উদাহরণ। আমরা আশা করতে পারি যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলোতে মানুষ সেবা পাবে। তারপরে যে করাপশনের যে কালচার, যে ট্যাক্স পেয়ারদের টাকায় প্রকল্প নিয়ে যে শ্রাদ্ধ করা, আমরা এই সরকারের আমলেই যদি আশা করতে না পারি, হয়তো আর কখনোই করতে পারবো না। নির্বাচিত হওয়ার পরে মন্ত্রী হিসাবে শপথ নিয়ে মন্ত্রীরা তাদের প্রথম দিন অফিস করেছেন, সেগুলো কভার করেছেন আমার সহকর্মী জনাব আরিফুল ইসলাম মিঠু। তার কাছ থেকে আমরা শুনি মন্ত্রীরা আসলে কে কী বললেন, কে কী পরিকল্পনা শেয়ার করলেন। আজকে প্রথম কার্যদিবস ছিল, মানে শপথের পরে। তো এর মধ্যে চমৎকার চমৎকার কথা বলেছেন কিছু মন্ত্রী, এবং চমৎকার বলতে আসলে বোঝাতে চাচ্ছি যে যেগুলো প্রেসিং প্রবলেম সোসাইটির, তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে মব কালচার আর চলবে না। তিনি বলেছেন যে কোনো মানে সরকারের পক্ষ থেকে বা কোনো পক্ষ থেকেই বেসিক্যালি মবকে আর উৎসাহিত করা হবে না। তিনি এটা বলেছেন যে মবকে আর উৎসাহিত করা হবে না, এটা বলেছেন। প্লাস তিনি বলেছেন কারোর যদি কোনো দাবি দেওয়া থাকে তো সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার ব্যাপারে, হ্যাঁ, নিয়মতান্ত্রিকভাবে। অন্যদিকে শিক্ষামন্ত্রী তো তিনি বলেছেন যে এই নকল এবং প্রশ্ন ফাঁসের বিষয়টা আর আসবে না, মানে আর এটা করতে দেওয়া হবে না বা হবে না। নকল তিনি আগেই বন্ধ করেছিলেন, 2 দশক আগে প্রশ্ন ফাঁসের বিষয়টি রয়ে গেছিল। হ্যাঁ, তো এগুলো আর হবে না এরকম আশ্বাস দিয়েছেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে চিকিৎসকদের এই যে 9টা থেকে 12টার পরে চলে যাওয়া, এটা হবে না, তাকে থাকতে হবে, এরকম কিছু কথা বলেছেন। প্রায় আরেকটা জিনিস যে বলেছেন যে বাংলাদেশ থেকে খুব গুরুতর কোনো রোগ না হলে বিদেশ যেন যেতে না হয় এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা তিনি গড়ে তুলবেন, এটা বলেছেন। তারেক রহমান তিনি নির্বাচনের আগে বিভিন্ন আলোচনায় বলেছিলেন যে আসলে বেসরকারি খাতকে তাদের যে দক্ষতা সেটিকে কাজে লাগানোর জন্য যে প্রাইভেট সেক্টরকে সাবসিডাইজ করে সরকারি হাসপাতালের উপর যে ভিড় থাকে প্রেশারটা কমাবে, এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী কিছু বলেছেন কিনা? না, এই বিষয়ে আসলে প্রথম দিন সাংবাদিকদের সাথে এই বিষয় নিয়ে তেমন কিছু আলোচনা হয়নি। অন্যান্য মন্ত্রীর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী, জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেছেন যে এখন থেকে মোটামুটিভাবে এই সরকার, স্থানীয় সরকার নির্বাচনটা যত দ্রুত সম্ভব করে ফেলবেন। অর্থাৎ যেসব পেন্ডিং প্রবলেমগুলো ছিল এসব বিষয়ে আসলে মন্ত্রীরা কথা বলেছেন। তারপরে আইনমন্ত্রী বলেছেন একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের যে বিচার চলছে সেটা চলমান থাকবে।
তবে এর যাতে কোনো অপব্যবহার না হয় সেই ব্যাপারে সরকার নজর রাখবে। নিশ্চয়ই এটি প্রত্যেকটি সরকারেরই দায়িত্ব, আইন তার নিজের গতিতে চলবে। তথ্য একটি বড় জায়গা। আমরা যদি বলি যে শেখ হাসিনা সরকারকে আসলে এতটা কর্তৃত্বপরায়ণ হওয়ার পিছনে গণমাধ্যমের টুটি চেপে ধরাও ছিল একটি মেজর কারণ। নতুন তথ্যমন্ত্রী খুবই জনপ্রিয় মানুষ, সাংবাদিকরাও তাকে খুব পছন্দ করেন। তিনি কি বলেছেন? হ্যাঁ, নতুন যে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তিনি একসময় বিএনপির মিডিয়া সেলের প্রধান ছিলেন। তো তিনি মন্ত্রী হওয়ার পর সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকদের নানা বিষয়। তো তিনি বলেছেন যে ভয়ের যে একটা পরিবেশ গণমাধ্যমে, এটি তিনি লাঘব করার চেষ্টা করবেন, বা ভয়ের যে পরিবেশ এটা থাকবে না, তিনি এটি বন্ধ করার চেষ্টা করবেন আর কি। আজকে আমাদের একটা স্পেশাল স্টোরি আছে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তার নিয়োগ নিয়ে একটা অচল অবস্থা এবং বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি যুক্তিতর্ক আছে। এই রিপোর্টটি নিয়ে কথা বলবেন আমার সঙ্গে আমার সহকর্মী তাকি মোহাম্মদ জুবায়ের। অ্যাকচুয়ালি প্যাচটা কোথায়? আপনি জানেন যে বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের মাদার অর্গানাইজেশন হলো এফআরসি, এবং এফআরসির যে সমস্যাটা নিয়ে আজকে রিপোর্টটা আমাদের গেল, সেটা হলো 2023 সালে একটি সার্কুলার হয়েছিল এখানে নিয়োগের জন্য। যেহেতু এটা 2015 সালে এটা যখন গঠিত হয়, তখন এটা একটা খুব উচ্চাশা ছিল বাংলাদেশের বিজনেস কমিউনিটিতে, যে না তাহলে একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং একটা রেগুলেটরি বডি হচ্ছে, এটা তার একটা ভালো কাজ করবে, তাহলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে যে একটা দুর্দশা, একটা দুরবস্থা যে দীর্ঘদিন চলছিল, সেটার একটা অবসান হবে, এটা ধারণা ছিল। কিন্তু তারা যখন ধীরে ধীরে আস্তে আস্তে চলছিল বা বড় হচ্ছিল, তারা হচ্ছে যতটুকু আমি দেখলাম যে তারা অস্থায়ী জনবল দিয়ে চলছিল। অস্থায়ী জনবল দিয়ে চলছিল, সঠিক, অস্থায়ী জনবল দিয়ে চলছিল। তখন তারা স্থায়ী জনবল নিয়োগের জন্য একটা উদ্যোগ নেয় 2023 সালে, এবং তখন তারা এর জন্য সার্কুলার দেয়, মানুষ অ্যাপ্লাই করে, তারা রিটেন পরীক্ষা হয়, ভাইভা হয়। কিন্তু ভাইবার রেজাল্ট আস্তে আস্তে সরকার পরিবর্তন হয়ে যায় 2025-এর অগস্টে, আপনি জানেন। এরপরে যেটা হয়, ওইটা তখন স্থগিত হয়ে যায় বা ওইটা অচল হয়ে যায়, ওটার কোনো অগ্রগতি আসছিল না। এর মধ্যে দু একটা উড়ো চিঠি আসে যে এই নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন তোলা হয়, উড়ো চিঠিতে কোনো অনিয়ম করা হয়েছে কিনা বা অনিয়মের একটা অভিযোগ তোলা হয়। সেই উড়ো চিঠির বরাতে আবার প্রায় সব দপ্তরেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, যে ফ্যাসিবাদের দোসর এরা মানে যে যাকে পেরেছে। একসময় যেটা আমরা দেখতাম যে সরকারি অফিসগুলোতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর যে এরা হচ্ছে জামাত বিএনপি। সঠিক, সেটাই হয়। এখন আবার দেখবেন, এখনই আবার সেটাই হয়তো শুরু হতে পারে, যে হয়তো ইন্টারিমের সময় নিয়োগ হয়েছে, এখন আবার সেটা তারা হয়তো ওই দলের লোক এখন এটা করা যাবে। এরকম উড়োচিঠি এখনও দেখবেন, অনেক উড়োচিঠি চলে সব জায়গায়। ওই উড়োচিঠির আলোকে হলো আবার এফআরসি যেটা করছে, মিনিস্ট্রিতে মানে তাদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে তারা একটা চিঠি দিয়েছিল যে আমরা তাহলে এই ধরনের অভিযোগ আসছে, আমরা এই নিয়োগ বাতিল করবো কিনা। তখন অর্থ মন্ত্রণালয় বলছে ঠিক আছে, তাহলে নিয়োগ তোমরা বাতিল করতে পারো। তাহলে সেই প্রেক্ষিতে তারা ওটা ওইভাবে তারা বাতিল করে তারা আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য আবার তারা সার্কুলার দেয়। সার্কুলার দেওয়ার পর যেটা হয়েছে, এটা তখন যারা 33 জন তারা পাশ করেছিলেন, সিলেক্টেড হয়েছিলেন, তারা প্রস্তুতি নিয়েছিলেন তারা এই এফআরসিতে যারা জয়েন করবেন, তখন তারা আদালতের দ্বারস্থ হন, তারা আইনের আশ্রয় নেন, এবং সেখানে আদালত রুল নিষেধ জারি করে 6 মাসের জন্য স্থগিতাদেশ দেয়, মানে স্টে অর্ডার দেয়, যে তোমরা তাহলে নিয়োগ প্রক্রিয়া 6 মাসের জন্য এটা বন্ধ করা। তাহলে এখন যেটা হলো, যে সমস্যাটা হলো, এক তো হলো আগের যে নিয়োগগুলো রেডি হয়েছিল সেই নিয়োগটা হলো না, অর্থাৎ স্থায়ী জনবল পেল না এফআরসি। আবার ওই জটিলতার কারণে নতুন করেও যে কোনো প্রক্রিয়া আসবে বা নতুন জনবল নিয়োগ হবে, সেটাও আটকে গেল। অর্থাৎ হলো যে পুরো জিনিস একটা অচলায়তনে আটকে গেল। যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের যে একটা বড় যে গ্যাপ, যে এই গ্যাপের জায়গাটা আসলে গ্যাপ থেকেই গেল। আমরা আসলে কোনো আশার আলো দেখতেছি না বিষয়ে। বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েট করে ফেলবে নভেম্বর মাসে, এবং বাংলাদেশের কাছে সুযোগ ছিল যে এটি পেছানোর জন্য, এবং প্রয়োজনও ছিল আবেদন করার, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই চেষ্টা করেনি। রাজনৈতিক সরকার এসে প্রথম দিনেই বাণিজ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এটি আমরা পেছানোর চেষ্টা করব। সঙ্গে আছেন আমার জনাব শেখ শাহরিয়ার জামান, তার কাছ থেকে বিস্তারিত শুনি। ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে 2021 সালে আমরা যে কনজিকিউটিভ 2 টার্মস
থ্রেশহোল্ড, সেটা আমরা পার হয়েছি। এর আগে শুধু বলে নেই, এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 3টা ইন্ডেক্স খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গিয়ে পার ক্যাপিটা ইনকাম, জিএনআই পার ক্যাপিটা ইনকাম, আর একটা হচ্ছে গিয়ে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, আমাদের মানব সম্পদ উন্নয়ন সূচক যেটা, আর থার্ড হচ্ছে গিয়ে ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি ইন্ডেক্স। এটা অর্থ হচ্ছে গিয়ে যে আপনার যদি ইকোনমিক বিপদ হয় তাহলে আপনার রেজিলিয়েন্স কতটুকু সেটা মাপারও একটা ইন্ডেক্স আছে। এই 3টা ইন্ডেক্সের ভিতরে 2টো ইন্ডেক্সে অ্যাটলিস্ট ভালো করলে তখন বিবেচনা করা হয় যে এদেরকে এলডিসি থেকে বের হয়ে যাওয়ার। তো আমরা 3টা ইন্ডেক্সেই ভালো করেছিলাম 2021 সালে, এবং তখন একটা সিদ্ধান্ত হয়েছিল যে প্রথমে 3 বছর, পরবর্তীতে কোভিডের জন্য এটাকে বাড়িয়ে 5 বছর করে 2026-এর নভেম্বরে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন, অথবা যেভাবে বলি যে স্বল্পোন্নত দেশের যে তালিকা, সেখান থেকে আমাদের উত্তরণ হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যেখানে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। সে ফর এক্সাম্পল, যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে এটাকে স্মুথ করার জন্য কিছু পলিসি রিফর্ম, কিছু স্টেপস নেওয়ার দরকার ছিল। তো সেই জায়গাটাতে 1 নম্বর কোভিড ক্রাইসিস, 2 নম্বর রাশিয়া ইউক্রেন ওয়ার, থার্ড মিডল ইস্ট ক্রাইসিস, এবং এখন এই যে ট্রাম্প সাহেবের বিভিন্ন ধরনের বাণিজ্য সংক্রান্ত যে জটিলতা, এই ধরনের বিভিন্ন আমাদের দেশীয় যে পলিটিক্যাল টার্মোয়েল। এবং সেটা যদি দেখেন যে 2024-এর আগস্ট মাসে যখন ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করেন, তখন যেটা দেখা গিয়েছিল যে আমাদের ইনভেস্টমেন্ট কিছুটা স্লাগিশ, কিছুটা পড়ে গিয়েছিল খুবই সঙ্গত কারণে। আনসার্টেন সিচুয়েশনে কোনো ব্যবসায়ী ইনভেস্ট করতে চায় না। আমাদের গ্রোথটাও কিছুটা ফল করেছিল, ইনফ্লেশন ওয়াজ কোয়াইট মানে ঊর্ধ্বগামী ছিল। এই সব মিলিয়ে পরিস্থিতিটা অতটা ভালো ছিল না ফর দ্য লাস্ট 18 মান্থস অ্যাজ ফার অ্যাজ ইকোনমি ইজ কনসার্ন। এর মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরিয়েটিং, এইগুলো তো ছিলই। তো সব মিলিয়ে ঝুলিয়ে আমাদের গত 5 বছরের যদি আমরা হিসাবটা দেখি, আমরা খুব একটা স্বস্তিতে ছিলাম না। এই ধরনের গ্র্যাজুয়েশনটাকে স্মুথ করতে গেলে কিছু কাজ করতে হয়, পলিসি রিফর্মের দরকার আছে। সে ফর এক্সাম্পল ওয়ান স্টপ সার্ভিস হোক, বা ইনভেস্টমেন্টকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হোক, বা বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হোক, কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটাও দরকার রয়েছে। তো এগুলো ঠিক মতো করা হয়নি, কারণ এই গোটা সময়টা তো ফায়ার ফাইটিংয়ে ব্যস্ত ছিল। কোভিডটাকে কিভাবে ঠেকাবো, ইকোনমিটাকে কিভাবে বাঁচিয়ে রাখবো, রাশিয়া ইউক্রেন ওয়ার, তেল কোথা থেকে কিনবো, দ্রব্যমূল্য বাড়ছে, গম কোথা থেকে আনবো, ফার্টিলাইজার কোথা থেকে আনবো, এই ফায়ার ফাইটিংয়েই গত 5টা বছর। এবং জুলাই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটলো, সেই সময় তো সরকার এইদিকে মনোযোগ দেওয়ারই সময় পায় নাই, খুব সঙ্গত কারণেই। তো এই কারণে যেটা হয়েছে যে সরকার, বিএনপি সরকার প্রথম দিন এসেই তার প্রথম যে মেজর পলিটিক্যাল ডিসিশন, সেটা হচ্ছে গিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনের যে আমাদের ডেট নভেম্বরে, সেটাকে ডেফার করার জন্য তারা চেষ্টা করবে। এখানে বলে রাখি যে এই বিষয়টা বাংলাদেশের উপর নির্ভর করে না। এইটাকে একটা কমিটি আছে, কমিটিটা হচ্ছে গিয়ে কমিটি অন ডেভেলপমেন্ট পলিসি। তাদের কাছে প্রথমে, জাতিসংঘের, তাদের কাছে প্রথমে এটাকে আবেদন করতে হয় যে আমরা ডেফারাল চাচ্ছি, আমরা নভেম্বর মাসে আমাদের গ্র্যাজুয়েশন অমুক ডেটে, এবং আমরা এটাকে ডেফার করতে চাচ্ছি। এবং এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাকে কেন ডেফার করতে চাচ্ছেন সেটার একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে। এইটা দেওয়ার পরে সিডিপি তার নিজস্ব এক্সপার্ট গ্রুপ দিয়ে এটাকে রিভিউ করবে। যাচাই বাছাই করার পরে তারা যদি পজিটিভ বলে, এটা তখন যাবে ইকোসকে, ইউনাইটেড নেশনসের আর একটা অর্গানাইজেশন। ইকোসকেরও আবার একটা রিভিউ কমিটি হবে, রিভিউ কমিটি আবার এটা রিভিউ করবে। তারাও যদি পজিটিভ বলে যে না, এদের ডেফারেল দরকার আছে, তখন এটা যাবে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে। জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে একটা রেজলিউশন অ্যাডপ্ট হবে, তখন গিয়ে বাংলাদেশ এই ডেফারেলটা হবে। গিভেন দ্য টাইম লাইন, আমরা এটা ফেব্রুয়ারি মাসে কথা বলছি, নভেম্বরে আমাদের ইয়াতে, সো আমাদের হাতে 9 মাস সময় মোটামুটি। আপনাকে অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, 2টা রিভিউ প্লাস জিএতে গিয়ে আপনাকে রেজলিউশন অ্যাডপ্ট করতে হবে। এখন ক্যাচটা কোথায়, প্রবলেমটা কিছুটা, আমি প্রবলেম বলবো না, চ্যালেঞ্জ। বাংলাদেশ তো তার কারণগুলো দেবে। এখন সবচেয়ে ভালো কারণ হতে পারে যে আমাদের ওই যে 3টা ইন্ডেক্সের কথা বললাম, যার উপরে ভিত্তি করে বাংলাদেশ বলছে যে আমরা এলডিসি থেকে বের হয়ে যাব, যে 3টা ইন্ডেক্সকে ফাউন্ডেশন হিসেবে ধরা হয়,
বাংলাদেশের ওই 3টা ইন্ডেক্স সিচুয়েশন খুব ভালো। সো এখন যদি ওই রিভিউ কমিটি প্রথমেই বলবে যে তোমার তো ইন্ডেক্সগুলো ভালো আছে, তুমি কেন ডেফারাল চাচ্ছ, ইট উড বি এ চ্যালেঞ্জ। তার মানে আপনাকে এমন কোনো কারণ দিতে হবে যে কারণটা গুরুত্ব বা তাৎপর্য ওই 3টা ইন্ডেক্সের ভালো থাকার থেকেও বেশি জরুরি হয়ে যায়। অর্থাৎ এভাবে, যেটা আমি কথা বলে জেনেছি, যে বিষয়টা অনেকটা এটা হবে যে এই বিভিন্ন এক্সটার্নাল এবং ইন্টারনাল শকের কারণে বাংলাদেশের ইকোনমি কিছুটা হলেও ভালনারেবল হয়েছে। ভালনারেবিলিটির কারণে 1 নম্বর ইনভেস্টমেন্ট হয়নি, 2 নম্বর গ্রোথ কমে গেছে, আনএমপ্লয়মেন্ট সিচুয়েশনটা আশঙ্কাজনক হারে বাড়ছে, ইনফ্লেশন সিচুয়েশনও অতটা এখনও আমরা ভালো এভাবে বলতে পারবো না। এবং বিনিথ দ্য কার্পেট প্রবলেম প্রচুর আবার উঠে আসছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এই ধরনের আরও কিছু জিনিস তো আমাদের মব ক্রাইম, মব কালচার অ্যান্ড আদার থিংস, এই যে জিনিসগুলো, এগুলোর কারণে আমাদের যে ফিউচার প্রসপেক্ট, এইটা যে খুব একটা বেশি ব্রাইট, এইটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। যেটা আজকেও মনে হয় তারেক রহমান সাহেব তার বক্তৃতায় কিছুটা এনেছেন, যে একটা ভঙ্গুর অর্থনীতির উপরে, যেটা আওয়ামী লীগের আমলে যেটা ভঙ্গুর অর্থনীতি, সেটার উপরে বেস করে তাদেরকে আগাতে হচ্ছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেনেশনটা হতে হবে অত্যন্ত লজিক্যাল এবং স্ট্রং, যেটা ওই 3টা ইন্ডেক্সকে আমাদের দেশে যে ভালো সূচক আছে সেটার থেকে বেশি তাৎপর্যপূর্ণ হয়। আদারওয়াইজ এটাকে ওই রিভিউ কমিটি মেনে নিয়ে আমাদের পক্ষে সুপারিশ করবে, এইটা মনে হয় কিছুটা প্রপারলি হ্যান্ডেল করার মতো আমরা এক্সপেক্ট করব যে নির্বাচিত সরকার প্রপার লোকজনকে এখানে ডিপ্লয় করবে। শুড এখানে আসলে আমাদের কোনো অ্যাডভেঞ্চারিজমের সুযোগ নাই এবং ভুল করারও কোনো সুযোগ নাই। এখানে বলে রাখি যে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হওয়ার পরে আমরা বেশ কিছু সুযোগ সুবিধা হারাবো। সে ফর এক্সাম্পল প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস। আমরা জানি যে ইউরোপিয়ান ইউনিয়নে আমরা কিন্তু জিরো ডিউটিতে পণ্য পাঠাই, বিশেষ করে ইবিএ, অনেক রকমের সুযোগ সুবিধা, সফট লোন অ্যান্ড আদার থিংস। সো ফলে এটার কিছু জটিলতাও আছে। কাজে আমাদের এখানে লাক্সারির কোনো সুযোগ নেই, আমাদেরকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।